আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শক এবং আমাদের আলোচক রাশেদ ভাই, সবাইকে সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আপনি যে ভারতের নাম শুনতে পারেন না, যে ভারত গরুর মুদ খায়, সে মুদ খাওয়া দেশের উপর দিয়ে ভারতের উপর দিয়ে আরেক হিন্দু দেশ নেপালের কারেন্ট নিয়ে আসবেন, কারেন্টের মুসলমানি করতে হবে না? তাহলে ওটা তো ইসলামীকরণ করতে হবে। এখন তাদের টেকনিক, আবার আপনি বলছেন শিরোনামে আসছে পরে তারা দিবে, তার মানে তাদের অভিযোগ সত্য, বাংলাদেশের অভিযোগ সত্য না। টেকনিক্যাল সমস্যা হইতেই পারে, টেকনিক্যাল সমস্যা যে কোনো জায়গায় হতে পারে। ওই যে কয়েকদিন আগে তো ফেসবুকই চলে নাই, এই যে 3-4 ঘন্টা 2 ঘন্টা ছিল না। টেকনিক্যাল সমস্যা আমেরিকায় যদি হয়, তাহলে ভারতে তো হইতেই পারে, কারণ ভারত তো গরুর মুদ খাওয়া দেশ, তাদের তো ভুল হইতেই পারে। ভারতের লোকের রাস্তায় হাগে মুতে, হয়তো তখন যে তারটা ঠিক করবো রাস্তায় হাঁকতে গেছিল, মুততে গেছিল, একটু দেরি হয়ে গেছে, অথবা সে গরুর মুতের শরবত খায় নেশা হয়ে গেছিল, তাই সে পারে। টেকনিক্যাল প্রবলেম হইতেই পারে। রাগ করার তো এত রাগ করেন কেন? কেন বলেন যে এটা ভারতেও জোয়ার দেখাইছে? তা আপনারা তো ভারতেও জোয়ার দেখাইছে, তা আপনারা কি হাত দেখায় তেল চাইছিলেন? ভারতের পত্রিকায় তো আসছিল যে বাংলাদেশের সরকার ভিক্ষাবৃত্তি করে তেল নিয়ে গেছে আমাদের, এই শিরোনামটা পড়েছিলেন কি? সেটা তো প্রতিবাদ করা উচিত ছিল, আমরা সেটা করি নাই। এই যে দুষ্ট লোকেরা যাকে কষা সাইদ বলে, আমি আবার তার নাম দিয়েছিলাম মান্না ভাইয়ের পেতিপাড়া। তো এখন তো আর সে মান্না ভাইয়ের পেতিপাড়া নাই, এখন তারেক রহমানের পাড়া। কেন বললাম পাঠা? অনেকেই বলবেন বডি শেমিং করলাম, না আমি করি নাই তো। আপনি দেখেন ইমিগ্রেশনে গিয়েছে, আরে ভাই আমগরে দেখে অন্তত, আমগরে তিনজনের চেহারা খুব একটা ভালো হতো আমি দাবি করতেছি না, কিন্তু আমরা তিনজনে যদি ইমিগ্রেশনে যাই ভাবে 2.5 ঘন্টা ভাই দাঁড় করায় রাখবে না। দিল্লি তো দূরের কথা, আমেরিকা তো 2.5 ঘন্টা দাঁড় করায় রাখবে না আমাদের। তাহলে কি এমন তার চেহারা, তারে দেখলে বলো নেশৌরি आ गया, ये नेशौरी कोई एडवाइजर हो सकता है क्या? মানে তার দেখেই কেউ বিশ্বাস করতেছে না। মানে তারেক রহমান এমন একটা আমাদের জাতীয় ভাইয়া, আমাদের বাংলাদেশের সরকার এমন একটা লোককে জাতীয় একজন উপদেষ্টা বানাইছে, যে তারে বিদেশিরা পছন্দই করতেছে না, যে একটা দেশের উপদেষ্টা চেহারা এরকম হইতে পারে। আমার কাছে তো এটা তার আমি নামই দিয়েছিলাম পেতিপাড়া। তো এখন একটু যেহেতু উপদেষ্টা হয়েছে তার নাম দিয়েছি পাড়া, মানে একটু উন্নত করাইছি আর কি। তো এরে যদি আপনি জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, নোয়াখালী বা বরিশালে নিয়ে যান, ইভেন রংপুর সবচেয়ে দরিদ্র জায়গা, শেরপুর আরো দরিদ্র জায়গা আমাদের পাশে, জামালপুরও তো বেশি ধনী না, এই সমস্ত জায়গায় নিয়ে তারা কোনো মুদি দোকানে বসান, লোকজন তো মনে করবে এই দোকানের নয়া কেরানি, কোনো কেরানি আইছে, এরা তো উপদেষ্টা মনে করবে না এখনো। পুলিশ পাশে থাকলেও কেউ বিশ্বাস করবো না। আমার যদি এখন আমেরিকার প্রেসিডেন্ট বানাই দেন, আমার তো আমেরিকার জনগণ বিশ্বাস করবে না, ওই দেশে পুলিশ বিশ্বাস করবে না, কাছে আরো তো একটা ব্যাপার। আমারও যদি বাংলাদেশের এখন ক্যাবিনেট মিনিস্টার বানাই দেন, মানুষ তো বিশ্বাস করবে না। আমারও যদি ভারতের ক্যাবিনেট মিনিস্টার বানাই, বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। কারণ আগে হইলো বাংলা প্রবাদ আছে না, আগে হইলো দর্শনদারি, তারপরে গুণ বিচারি। একটা ব্যাপার আছে তোরে ভাই, পাণ্ডিত্য, পাণ্ডিত্য সর্বত্র, মানে বিদ্যান সর্বত্র পূজ্যতে, এটা হইতে পারে। বিদ্যানের সাথে চেহারা সম্পর্ক নেই, কিন্তু আর পৃথিবীর সকল পেশার সাথে। আরে জাহিদের না ডাকাতি করতে গেলে তুমি আপনার 10 বছর পোলাপান থাবড়া মারবো। জাহিদের এই যে পাড়া জাহিদ পেতিপাড়া, মান্নাবের পেতিপাড়া সাবেক, আর বর্তমান আমাদের জাতীয় ভাইয়া মুসলেখা প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাড়া, ও যদি আমার পোলার সামনে, আমার পোলার বয়স মাত্র 12-13 বছর, ওর সামনে যদি ও সাব মেশিন গান নিয়ে দাঁড়ায়, এ কে পড়ি যাবেন না, সাব মেশিন গান নিয়ে যদি দাঁড়ায়, দাঁড়ায় বলে তোর কাছে কি আছে দে বেটা, আমার পোলা ওরে থাপড়ানো, বিশ্বাসই করবো না যে ডাকাই। ভাই একটা চেহারার ব্যাপার আছে তো, ডাকাতি তো কারে নেয়। আমি একবার ছোটবেলা গিয়েছিলাম, বুঝছেন, আমাদের অঞ্চলের, আপনি জানেন তো ময়মনসিংহ অঞ্চলে টাকা ঢুকাত আছে। তো আমি বলছিলাম চাচা আমার একদিন নিয়ে যাবা, তোমার লগে যাবো কামে কামে, মানে বুঝছেন তো, ডাকাতি করতে, মানে মজা করে বলছি। আমার এলাকায় চিন্তা করে ডাকাই, জামালপুরের, মধুপুরের, ময়মনসিংহের। আমার কি বলছে জানেন? তোর চেহারা দেখি তো মনে হয় যে তুই চেহারা মারতে পারিস না, তোর নিয়ে যায় শুয়োরের বাচ্চা, আমরা যায় পুরো ধরা খামো, পুরো টিম তোর নিয়ে। কই ভাই তুই কেমনে বলি, এই তুই এটা কি বলি, এই তুই কেমনে জানলি আমরা টাকায় ধরা খাই গেছে? পরে তুই কেমনে জানলি হারাম দাদা? আমি কে, তোমার এলাকায় তো সবাই জানে তুমি ডাকাতি করো, তুমি কখনো ময়মনসিংহ যায় ডাকাতি করো? ময়মনসিংহের লোকের সাথে, গভর্নর লোকের সাথে, মধুপুরের লোকের সাথে যায় বিভিন্ন জায়গায় ডাকাতি করো, ব্রাহ্মণবাড়িয়ার ডাকাতের সাথে যায় বিভিন্ন জায়গায়, আমরা তো জানি। লোকটার নাম হলো লুৎফর ডাকাত আমাদের এলাকায়। এটা এমন না যে ঠাট্টা, উনি আসলে একজন ডাকাত ছিলেন, তিনি জেলও খেটেছিলেন 14 বার। তার সাথে বলছিলাম কাকা একদিন আমার নিয়ে যাবা, মানে আমাদের এলাকাতে আমাদের দোকানের পাশে তার দোকান ছিল। আমি বলছি আমার নিয়ে যাবা, ফাজলামি করা, তোর বাপ হইলে এক নিরীহ, তুই হইলে এক নিরীহ, তোর নিয়ে যায় আমি ধরা খামো? তো চেহারা তো একটা ব্যাপার রে ভাই, আপনি চাইলেই তো যারে তারে যে কোনো জায়গায় দিতে পারেন না। আপনি যদি এই যে আমাদের তিনজনের যদি
বাইতুল মুকাররমের খতিব বানান, যদি যায় বলে আমরা বাইতুল মুকাররমের খতিব, মুসল্লির তো জুতা তুলে আমাদের পিটাবে, ওটা ফাজলিমি করার জায়গা, বাসা তো চেহারা দিতে বোঝা যায় তুই কি। তো এই দশা ঘটেছে আমাদের জাহিদ সাহেবের। এটা আমাদের তার অপমান ব্যক্তিগত হইলে সমস্যা ছিল না, কারণ ব্যক্তি মাসুদ, আমজনতার মাসুদ সমস্যা হইলে, বেজ্জিত হলে সমস্যা নাই, ব্যক্তি ব্যক্তি শেখ ফরিদ বেজ্জিত হলে সমস্যা নাই, ব্যক্তি রাশেদ ফ্রান্সিস বেজ্জিত হলে কোনো সমস্যা নাই। কিন্তু যখন বাংলাদেশের মাসুদ, বাংলাদেশের রাশেদ, বাংলাদেশের ফরিদ, তখন কিন্তু যায় আসে, তখন পুরো দেশটা বেজ্জিতি হয়ে যায়। তো জাহিদ পাড়া আমাদের দেশটাকে বেজ্জিতি করেছেন, কোনো সন্দেহ নাই। কূটনৈতিক এটা শিষ্টাচারের বহির্ভূত, তাকে জেনে চিনে তারে বের করে দিয়েছে, 2.5 ঘন্টা বসে, এটা অবশ্যই আমাদের দেশের জন্য বেজ্জতি, এটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। কিন্তু দুইখান কথা আছে, এই জাহিদ পাড়া যে বাটপারিটা করলো, আপনি চিঠি দিয়েছেন রাশেদ সাহেবের কাছে যে শেখ ফরিদ আমার বিআই, তার বাস্তি, তার বাইস্তার কাছে বিয়ে হয়েছে, শেখ ফরিদ আমার বিআই, বা ফরিদের বাস্তি আমার পোলার কাছে বিয়ে হয়েছে, আমার বিআই লিখে দিলেন। তাহলে ওইখানে যায় তো আমাকে বলতে হবে যে আমি আলম সাহেবের বিআই, তাই না রাশেদ ভাই? আপনার বাড়িতে যাই তো এটাই বলতে হবে, কারণ আপনি তার আরেক বিআই, আরেক বাইস্তের আপনি বিআই মনে করেন। কিন্তু এখানে যাই বললাম না, আমি তো তার কিছু হয় না, তাহলে কি করবে? আমরা তো আমার গেটিদের বাড়ি করে দিই, তুই বেটা কি আমার বাড়ির মধ্যে ঢুকছ? জাহিদের কথা লেখা আছে, দিল্লি ইমিগ্রেশন লিখে দিয়েছে, মানে বাংলাদেশের হাই কমিশন, দিল্লির হাই কমিশন, ইন্ডিয়ার হাই কমিশনকে লিখেছে যে তিনি হচ্ছেন একজন প্রতিমন্ত্রী মর্যাদার, আমাদের উপদেষ্টা প্রধানমন্ত্রী। তাহলে ওইখানে কি সবুজ পাসপোর্ট চলবে? আপনি বলেন আমাকে। আপনি যখন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যান, আপনার এডমিট কার্ড লাগবে না? আপনি চেহারায় যাই হন, ধরেন আপনার ছাত্র, আমি চিনি, আমি জীবনে যখন প্রথম পরীক্ষা দিতে যাই, ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমার মনে ছিল না, 0.5 ঘন্টা দেরি গেছিলাম, দৌড়াই গেছিলাম, মানে এডমিট কার্ড ছাড়া। সবাই আমার চিনে, কে চিনে, দারোয়ান থেকে শুরু করে প্রিন্সিপাল, কে চিনে না আমারে? আমার এলাকার কলেজ সবাই চিনে, দোকানদার পর্যন্ত আমার ঢুকতে দেয় নাই, কারণ 0.5 ঘন্টা পার হয়ে গেছে, আর চলবে না। বলে না 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 কো, আমার স্যার আমার দেখে মুখ ঘুরাই নিয়ে চলে গেছে, কারণ দেরি হয়ে গেছে 0.5 ঘন্টা। ওই স্যার আর স্যার আমার বাড়ি একসাথে, আমি দিতে পারি নাই। আমার ব্যক্তিগত উদাহরণ দিলাম। তা আপনাকে কেন জায়গা দিবে? জাহিদ, ওখানে লেখা আছে আপনি লাল পাসপোর্ট নিয়ে যাবেন। আপনি একটা মিটিং এ যাচ্ছেন, সেখানে বলা হয়েছে আপনি প্রতিমন্ত্রী, তাহলে তো আপনার লাল পাসপোর্ট থাকবে, আপনি সাধারণ পাসপোর্ট নিয়ে যেতে পারেন না। এই এটা ইচ্ছা করে এই পেতিপাড়া ইচ্ছা করে এই কথাটা বলছে, কারণ সে ভারতকে কিন্তু সামার বলছে, মনে আছে আপনার? সেই দেশকে আপনি সামার বলেন, সেই দেশ আপনি, আমাকে যদি আপনি সামার বলেন, বা আপনাকে যদি আমি সামার বলি, আপনার বাড়িতে আমরা ঢুকতে দিবেন না? আমি আপনার বাড়িতে ঢুকতে দিব? এটা কি সম্ভব? কখনো কি সম্ভব? আপনি আমাকে বলেন। তো ভারতের মতো একটা দেশকে আপনি সামার বলছেন, ওরা দেখাই যায় সামারের বাচ্চা, সামারের মতো জাহিদের, ওরা দেখলে সামার হিসেবে যদি বলা হয়তো একটা সামার যাইতেছে, তাহলে জাহিদের বিশ্বাস করতো, কিছুই হইতো না। উপদেষ্টা বলছে মানুষ চেহারা দিয়ে বিশ্বাস করেনি, এই ফাত্রারে কেউ বিশ্বাস করে নাই, তারা এখনো বাংলাদেশের মানুষ চিনে না। এই শেখ ফরিদ, রাশেদ এবং রাশেদ হায়দার এবং আমজনতার মাসুদকে বাংলাদেশের মানুষ যত চিনে, জাহিদ পাড়াকে এখনো তার 10 ভাগের 1 ভাগ মানুষ চিনে না, এই তারেক রহমানের উপদেষ্টা হওয়ার পরেও। বিশ্বাস নয় আপনি জিজ্ঞেস করেন, বাংলাদেশের যে কোনো গলিতে যে জিজ্ঞেস করেন, জেলাতে যা জিজ্ঞেস করেন জাহাজ পাড়াকে চিনে কিনা, চিনবে না। 64 জেলায় আমাদের কিন্তু অলিগলিতে চিনে। পরিচয় তো একটা ব্যাপার রে ভাই। আপনি হুট করে একটা ধরে আনে, বিএনপির আর কোনো লোক ছিল না, তারে যদি আজকে বেজ্জতিতে হইতেন না। আর জাহিদ পাড়া পরিকল্পিত ভাবে করছে একটা বিতর্ক সৃষ্টি করার জন্য, তারে এটা আইএসআই, আপনাকে বলে দিই আমি, এটা আমার চ্যানেলে বলতে চেয়েছিলাম, আপনাকে আমি বলি, এটা আইএসআই এর পরিকল্পনা, এটা তুরস্কের গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, পাকিস্তানের গোয়েন্দাদের পরে যে তুমি জাহাজ পাড়া এইভাবে যাবা। এটা তারেক রহমান বুঝতেই পারে নাই যে এই ঘটনাটা ঘটাই দেবে, ও হয়তো একটা বিতর্ক সৃষ্টি করলো। আপনি লাল পাসপোর্ট নিয়ে গেলে, ধরেন আপনারা পছন্দ করে না, লাল পাসপোর্ট নিলে তো কোনো কোশ্চেনই করা যাবে না আপনাকে, কেন লাল পাসপোর্ট নিয়ে গেলেন না? কারণ এটা ইচ্ছা করে আপনি এই ঝগড়াটা পায়ে পাড়া দেখাই যে বাজাইছেন। আর ভারতের সুযোগ পেয়ে গেছে একটু আপনার বেজ্জতি করার, আপনার বেজ্জতি করাই দিছে। তে দোস্তি পাক্কা খরচা আপনার দুইজনই উইন উইন। জাহিদ পাড়া চাইছে একটা বিতর্ক হোক, সেটা হয়ে গেছে, কারণ জাহিদ পাড়া তো বিএনপির লোক না, কারণ সে দেশের চিন্তাও করে নাই, সে বিএনপির দলের লোক না, সে উইরা আইসা জুড়ে বসালো। সে কখনো ডাইনে, কখনো বায়ে, কখনো বামে, কখনো আদা বাম, কখনো আদা ডান, কখনো আদা 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 মোল্লা, কখনো হাফ মোল্লা, কখনো হাফ পাকিস্তানি, কখনো কোয়ার্টার ভারতীয়, বিভিন্ন তার চরিত্র, তার তো অবস্থান পরিষ্কার না। তো তিনি যেটা চেয়েছেন সেটা হয়েছে। ভারতও একটা চপেটাঘাত দেওয়ার, জুতার বাড়ি আমাদের দিতে চেষ্টা করেছিল, সুযোগ খুঁজতেছিল, পেয়ে গেছে, দিয়ে দিয়েছে। ধন্যবাদ মাসুদ ভাই, ফরিদ ভাই এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা আমাদেরকে দেখছেন। সবচেয়ে বড় কথা কি জানেন, যে 40 মেগাওয়াট তো আসবে, মধ্য জুন বলতে তো আজকে 15 তারিখ, 40 মেগাওয়াট তো আসবে।
যদি এইটা হইতে যে 40 মেগাওয়াট না 4 মেগাওয়াট আসতে পারবে না, তাইলে কথা ছিল আপনি বলতেন ভারত দেয় নাই। 40 মেগাওয়াট তো দিছে। বাংলাদেশে লোডশেডিং করে না বিভিন্ন গ্রামে গঞ্জে, কি কয় যে সঞ্চালনার লাইনের প্রবলেমের কারণে ভারত লোডশেডিং। কি এটা দিতে রাশেদ হায়দার, ভারত কি এই বিলটা ভারত দিতে বাধ্য না। ভারত যদি বলে যে এক ফোঁটা বিদ্যুৎ আসতে দিব না, কেউ কিছু করতে পারবেন না। তো এটা ভারতের সাথে এটা কি ইন্টারন্যাশনাল কোনো চুক্তি আছে নাকি যে আপনার দেশের উপর দিয়ে যা ইচ্ছা তা যাইবো? তো কালকে কবে যে ভারতের উপর দিয়ে আমি আনবো, কি বলে, কামান আর পারমাণবিক বোমা আনবো, ভারত এটাও দিতে বাধ্য হবে। আর বিদ্যুৎ সঞ্চালন লাইন আগে হয়তো একটা সিস্টেম ছিল যে ঠিক আছে 40 মেগাওয়াট পর্যন্ত আমরা ক্যাপাসিটি, বা একটা দেশে 60 মেগাওয়াট ক্যাপাসিটি আছে, কিন্তু আমরা 40 মেগাওয়াট পার করতে পারবো ক্যাপাসিটি, বাকিটা থাকবে। এখন আপনি চাইতেছেন না ভাই, এখন আমি কইলাম আজকে কইলাম যে ভাই 60 মেগাওয়াট আসবে, তাহলে হবে না। তো আপনার একটা বাসের ক্যাপাসিটি আছে 36 জন যাত্রী নেওয়ার, সেখানে আপনি কি 80 জন যাত্রী দিনে কি এবার বাস চালাবে না। তো এত কিছু নাই মা যাও ভাই, 36 জনই নিব, 40 মেগাওয়াট আসতে দিতেছে তো ভাই। আর ওই যে ফরিদ ভাই একটু আগে বললো না যে এটা মুসলমানই করাইতেইব, আমার কথা যে 20 মেগাওয়াট এখন দিচ্ছে না বলে ভারত এত আপনার নেপাল থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে মায়ানমার হইয়া লাইন ঢুকান, তাইলে একটা নেপাল থেকে পাকিস্তান দিয়ে লাইন ঢুকাই আপনি বিদ্যুৎ 60 মেগাওয়াট 6000 মেগাওয়াট আনেন না, সমস্যা তো নেই। সেইটা না করে 20 মেগাওয়াট দিতেছে না, 20 মেগাওয়াট দিতে না, সব পত্রিকায় লিখতেছেন কি 20 মেগাওয়াট দিতেছে না। টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে না, ক্যাপাসিটি থাকতে পারে না। ভারত তো যদি এখন আমরা অনেকে বলে যে ভাই 40 মেগাওয়াট আমরা কি ফ্রি আনতেছি নি, ভারতের তো চার্জ দিতেছি, পয়সা দিচ্ছি। তো ভারত কি নিজের ব্যবসা নিজে বুঝে না যে 40-এর জায়গায় আরো 20 গেলে আরো 20 টাকা বেশি পাবো? নাই, আমার ক্যাপাসিটি, আমার তারের ওই ক্যাপাসিটি নাই, আসে নাই। এক সময় তারেক রহমান খাম্বা গাড়ছিল, কিন্তু তার ছিল না বিধে খাম্বাতে তার ছিল না, পরে হে খাম্বা এতে তার লাগাইছে না। এখন খাম্বা কেন লাগাইছে এটার জন্য আমার কারেন্ট দিতে হবে, এরকম আছে নাকি? এখন আপনি এক কাম করেন, 220 ভোল্টের তারের ভিতরে 11,000 ভোল্টের এটারে ঢাইলা দেন, দেখি যায় কিনা বিদ্যুৎ। 33,000 ভোল্টেজও আছে, 33,000। হ্যাঁ, ওটা ঢাইলে দেন, যাইবো? ওটা যাইবো না ভাই। এখন আমার পেট্রোল এই আপনার বিমান একটা যদি সিটাং থেকে কইলেন যে আপনি ঢাকার দিকে যাবে ওই বিমান, এখন এই বিমান কি সিটাং থেকে নাবে এবার আমেরিকা লইয়া যাও, তেল তুলা ছাড়া, কোন চেকমেক ছাড়া আমেরিকা নিয়ে যাইতে পারবো? তাহলে বুঝার বিষয়। রাশেদ হায়দার ভাই, এটা তো খুবই আপত্তিকর এবং লজ্জাজনক, যেটা হলো এই যে ফরিদ ভাই যে বিষয়ে আলোচনা করলেন আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা তার বিষয়েও একই সাথে দুটো ঘটনা, এদিকে সীমান্তে সমস্যা চলছে, ওদিকে বিদ্যুৎ নিয়েও সমস্যা চলছে, নেপাল থেকে যে বিদ্যুৎ আসবার কথা, এই সবগুলো সমস্যা ভারত কি বাংলাদেশকে খুব চাপে ফেলতে চায়? আপনার কি মনে হয়? দেখেন ফরিদ ভাই যেটা বলছে, ফরিদ ভাইয়ের একটা কথার সাথে আমি 100% একমত। সেটা হচ্ছে কষা জাহিদে যেটা করছে, পাসপোর্ট বাংলাদেশি সাদা পাসপোর্ট নিয়ে যাওয়া, এটা হচ্ছে যে আইএসআই বা টার্কির চাল হইতে পারে। ফরিদ ভাই কিছু কিছু কথা তো বলেই ফেলছে। তো আমি যেহেতু দীর্ঘ প্রায় 15-16 বছর ইমিগ্রেশনে চাকরি করছি, সরাসরি ইউরোপিয়ান এয়ারপোর্টের ইমিগ্রেশন, পাসপোর্ট কন্ট্রোল, লাগেজ চেকিং সবগুলো আমাদের করতে হয়েছে। বছরে আমরা 3 মাস আমার ট্রেনিং নিতাম বিভিন্ন জায়গায় কিভাবে কি। আপনার ধরেন সবাই তো আপনার ভিআইপি চ্যানেল ইউজ করে, যারা ভিআইপি গেস্ট, তো ভিআইপি গেস্ট ভিআইপি চ্যানেল ইউজ করবে। আর ভিআইপি দের জন্য কোনো জায়গায় 3 বেল্ট, কোনো জায়গায় 2 বেল্ট, 1 বেল্টও আছে। আর নর্মাল বিদেশি পাসপোর্ট ওই বাংলাদেশি এয়ারপোর্টে দেখবেন আপনি। ভিআইপি চ্যানেল দিয়ে আপনারা যারা যাবে তাদের পাসপোর্টের সমস্ত কিছু আগেই দেয়। এটা কারা দেয়? এটা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কাছে। ওরা এটা বিমান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দিবে ওখানকার। ওরা অনুমোদন পত্র দিয়ে একটা ফাইল বানিয়ে ফাইল পাঠাই দেওয়া হয়। এক্সাম্পল ধরেন আপনি মাসুদ সাহেব একজন ভিআইপি কূটনীতিক পাসপোর্ট নিয়ে যাচ্ছেন যে কোনো আমেরিকাতে, বাংলাদেশ থেকে পাঠাই দেওয়া হয়েছে আমেরিকায়। আপনি যাবেন বিকাল 5টায়, কিন্তু সকাল 6টায় যখন এয়ারপোর্ট খুলবে তখন থেকে ওই রাস্তা ওইটা একদম ক্লিয়ার থাকবে, কারণ ভিআইপি আসতেছে। কখন আসবে তা বিষয় না, কিন্তু ভিআইপি আসলেও একটা লাইন থাকবে, কারণ একদিনে তো 50 জন আসে, 20 জন আসে, 10 জন আসে, একজনও আসে ভিআইপি, ওই লাইন ক্লিয়ার, উনি আসবেন। এবং ফ্লাইট নামার ঠিক 45 মিনিট আগে সব ক্লিয়ার করা হয়, ওই রোড ফুল ক্লিয়ার, কারণ এই ফ্লাইটে আমার ওই লোক আসছে। এবং এই পাসপোর্ট
ইয়ে ওখানে লোক থাকে অলরেডি, এম্বাসির লোক থাকে, এরা অনুমতি নিয়ে ভিতর পর্যন্ত যায়, ইমিগ্রেশন ফুল যায় না কিন্তু ভিতর পর্যন্ত যোগাযোগ হয় কন্টিনিউ, যে আমার গেস্ট নামছে কিনা এই সেই। তখন যে এটা পাসপোর্ট টাসপোর্ট এগুলো ইমিগ্রেশনের একজন অফিসার ওগুলো রিসিভ করে। পাসপোর্টটা তো যার যার হাতে পাসপোর্ট থাকে, এই পাসপোর্টটা রিসিভ করে কম্পিউটার সামনে যায়, স্ক্যান হয়। হ্যাঁ, এখানে দুইটা ব্যাপার আছে। লাল পাসপোর্ট যেটা আমরা রেড পাসপোর্ট নামে জানি, এইটা কোনো কোনো জায়গায় স্ক্যানিং হয় না, এটা ম্যানুয়ালি করতে হয়। আর একটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট, যেটা আমাদের আমাদের পাসপোর্টের চেয়ে ফেড কালার, ওইটা ম্যানুয়ালি করতে হয় ভিআইপিদের জন্য, যাতে এই ডিস্টার্ব না হয় তার জন্য সবকিছু আগেই দিয়ে দেওয়া হয়। গেলে শুধু পাসপোর্ট নাম্বারটা বসাবে আর কিচ্ছু না, সব তো রেডি। তাহলে এখন যে ইমিগ্রেশনের সামনে পড়লেন, ওই বেটা দেখলো কি আমার ফাইলে তো আছে যে উনি কূটনীতিক, উনি রেড পাসপোর্ট নিয়ে আসবেন, পাসপোর্টের মধ্যে তো লেখা থাকবে সেটা। এখন দেখি এটা সাদা পাসপোর্ট একটা নিয়ে আইছেন, এ তো কূটনীতিক না, তার মানে কি এটা কোনো 2 নম্বরই হয়ে গেল কিনা? দাল মে কুছ কালা হায়, দাল মে কুছ কালা হায়। ঢাকা থেকে ছাইরা দিছে। এখন ঢাকা থেকে আমি রাশেদ যাইতেছি দিল্লিতে, এখন ইমিগ্রেশন অফিসার বললো আমার এই যে ভাই কইলে ধরে রাশেদ ভাই তো বিশাল ইউটিউবার, দৌড় কি চেক ভাইয়া যান আপনি, কান্দে নিয়ে বসাই দিছে আমার এয়ারপোর্টে, যেটা হয়েছে কষা জাহিদের ক্ষেত্রে। দিল্লি নামার পরে তো আমারে ভাইয়া কেউ চিনে না, আর 2-4 জন যারা চিনে, একটা কথা বলে দিয়ে, আমি যতদিন ইমিগ্রেশনে চাকরি করেছি তখন আমাদের বলা হইতো আমার বাবাও যদি হয় পুঙ্খানু চেক না করে আমি ছাড়তে পারবো, একটু ইলিগেল পাইলে, একটু ফল্ট পাইলে এটারে ধরতে হইব। মানে কি, মানে হ্যান্ডকাপ পরায় না, মানে আমি সন্তুষ্ট না, আপনার এই পাসপোর্ট দেখে আমি সন্তুষ্ট হই নাই, প্লিজ আপনি আমার একজন স্যার আসবেন, বড় অফিসার, ওনার সাথে কথা বলবেন, আপনি গেস্ট রুমে বসেন। ওনাদেরকে গেস্ট রুমে নেওয়া হয়। তো স্যার তো আর কি, স্যার কি লগে লগে খারাপ যে ও দৌড়ে আইব? স্যারও আইছে, ঠিক আছে কষা যায়, আপনি কইতেছেন কষা যায়, আপনি এই সে, কিন্তু আপনার এইটা কোথায়, আপনি কোথায় যাবেন? কয় যে আমি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন একটা মিটিং এ যাব, চিঠিটা আছে। হ্যাঁ চিঠিটা আছে, ঠিক আছে আপনার কপি দেন। এদের কাছে একটা ফটোকপি গেছে, এরা মিলে দেখলো যে ঠিক আছে, কিন্তু এরপর ওনার পাসপোর্টের স্ক্যানিং কপি আর এই চিঠি পাঠাইছে কারে? ওই ওশান অ্যাসোসিয়েশনের কাছে স্ক্যান করে পাঠিয়ে দিচ্ছে। এগুলো তো ধরেন আপনার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। গেছে, যেই বেটা ওগুলা দেখে ওখান থেকে জবাব দেওয়ার কথা, এই বেটা ধরেন টয়লেট দিয়ে গেছে, হে তো আর নাই অফিসে। সুতরাং হের এটা দেরি আরো 20, 25, 30 মিনিট, 40 মিনিট। এরপরে আইসে, আসার পরে ফাইলপত্র রেডি করছে, ঠিক আছে জাহিদ সাহেব আপনি কেন কূটনীতিক পাসপোর্ট নিয়ে আসছেন না, যেখানে আপনার একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, আপনি তো আম জনগণ না। আপনি এয়ারপোর্ট থেকে বেরোয়ার সাথে সাথে আমার সিকিউরিটি ফোর্স আপনাকে নজরে রাখবে যে আপনার কোনো ক্ষয়ক্ষতি হয় কিনা, কিছু হয় কিনা, সব ব্যাপার আছে। তো আপনি এটা করলেন কেন? ও ভাই আমি তো পাসপোর্ট তুলি নাই, কূটনীতিক পাসপোর্ট তুলি নাই, আমি বাংলা পাসপোর্ট দিয়ে আমো। মানে উনি ডোনাল্ড ট্রাম্প। আর ওইটা বাদ, কষা জাহিদ কি, কষা জাহিদের চেয়ে তো বেশি জনপ্রিয় আপনার ইয়ে না, কি বলে, শাহরুখ খান। পৃথিবীর কোন অঞ্চলে না চিনি, সে আমেরিকা যাওয়ার পরে শুধু মোহাম্মদ নাম দেখছে, আর কিছু লাগে নাই। আমি ফ্রান্স ইমিগ্রেশনে দীর্ঘ 9 বছর, এরপরে লন্ডন ইমিগ্রেশনে, আমি ফ্রান্স থেকে আমার ওয়াইফ সহ আসতেছি, আমার ওয়াইফরা আটকায় রাখছে, দিবে না। আমি কিন্তু কিরে আমার কলিগ, আমি কিন্তু কিরে এটা আমার বউ, ও আমাদের কাছে তোর বউ, কফি খাওয়ামু, নাস্তা করামু, ভাত খাওয়ামু, কিন্তু আমার আগে কয় যে ভাবির এই যে পাসপোর্ট, এইটা ব্রিটিশ ইমিগ্রেশনের লগে মিলতেছে না। পরে আমি চিন্তা করছি আরে ব্রিটিশ ইমিগ্রেশনের লগে মিলতেছে না, তখন আমার মনে পড়লো আরে আমরা তো বাংলা পাসপোর্ট তো চেঞ্জ করছি, 15 দিন আগে চেঞ্জ করছি, নাম্বার তো মিলবে না। তাড়াতাড়ি আবার অনলাইনে ঢুকে নাম্বার এটা বসাইলাম, এরপর বললাম যে একটু চেক কর, ও চেক করে দেখলো যে তার আগে আমি আমার বাচ্চাদের চশো দাঁড়ায় আছি, আমার বউরে নিয়ে ওই যে চেয়ারম্যান সেন্টারে বসাইছে। এটা ঠিক করে দেওয়ার পরে আমি বললাম যে সব ঠিক, এখন পরে চেক করলো, হ্যাঁ এসে গেছে, ছেড়ে দিল। এখন আপনি ভাই কূটনীতি, আপনি রেড পাসপোর্ট ধারী, আপনি এটা করলেন। আর না হইলে হইছে যে উনি আরেক কাম করতে পারে, এটা হচ্ছে যে বলে না যে নতুন নতুন কি গজালে জানি খালি হাতাইতে ইচ্ছা করে, আয়না দিয়ে দেখে, নতুন নতুন ই গজালে আয়না দিয়ে দেখে, আয়না দিয়ে দেখে। এখন এমন হইতারে যে আমি একজন উপদেষ্টা বাংলাদেশের, আমি কইছি চামার চামুন্ডা, বাংলা পাসপোর্ট লয়ে ঢুকুম, তুই কি করতারস দেখ, এটা হইতারে। কারণ বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টে তো ইন্ডিয়ান ইমিগ্রেশন বসে নেই, চেক তো আর ইন্ডিয়ান ইমিগ্রেশন করে, সব তো আমাকে বাংলাদেশি।
হেরা তো পাসপোর্ট, স্যারের পাসপোর্ট ভিসা আছে নাই দরকার নাই, স্যার আমনে যান, বুঝেও না বাংলাদেশের ইমিগ্রেশন তো বুঝেও না যে ভিসা লাগবো কি না লাগবো। তো মন্ত্রী সাহেব যাইতেছে, বাবা স্যারা তো ওনারা মনে হয় ওখানে লাইন আছে। বন্দুক বন্দুক থাকলেও সমস্যা নাই, বাংলাদেশে ইমিগ্রেশনে না, পিস্তল হ্যাঁ। বন্দুক থাকলে সমস্যা। হ্যাঁ, AK-47 রাইফেলের ম্যাগজিন সহ নিয়ে যাইতেছেন গা আপনারা, তখন আপনাকে সমস্যা হয় না। জি, এটা কারণ। রাশেদ হায়দার ভাই সংক্ষেপ শেষ করবেন। জি, হ্যাঁ, তো এই যে এগুলো হচ্ছে যে এখন নাটক, এর ভিতরে হয়তো বাংলাদেশে অন্য কোনো কিছু এমন কিছু ঘটতেছে যেটার দিক থেকে দৃষ্টি ফিরানোর জন্য এগুলো একের পর এক চলছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দৃষ্টি এবং ফেরানো। যেটা হয়তো আমরা আরো 10 দিন 15 দিন পরে জানবো যে কিছু 1 একটা মাস হয়েছে। 2 বছর 2-3 বছর পরে যান। ইয়েস। যাতে মানুষ এদিকে চোখ না দেয়। ধন্যবাদ মাসুদ ভাই। পৃথিবীর কোন দেশের মানুষ অন্য দেশের সীমান্তরক্ষী নিজের দেশে যাবে? কখন চায়? কেন চাইবে? এটা কি চায় কখনো? যুদ্ধ বিধ্বস্ত দেশ ছাড়া তারাও চায় না জাতিসংঘ পাঠায়। কোনো সমস্যা হলে সেখানে জাতিসংঘ বাহিনী আসতে পারে, কিন্তু একটা সুনির্দিষ্ট দেশের তারা বলেছে জামাতি ব্যারিস্টার শাহরিয়ার এই কখনো টাকলা সাজে, কখনো চুলালা সাজে, কখনো পাঞ্জাবি পরে আসে, কোটটাই পরে আসে, কেসকি বান্দির পোলা কিন্তু অরিজিনালি এই শাহরিয়ারটাকে আগে তা শোনেন। এই শাহরিয়ার হলো নাটোরের, ওর বাপের নাম জাহাঙ্গীর, ওর মা ছিল কাজের বুয়া, ওর বাপ সারা জীবন ফেলটু ছিল, ওর বাপের নামই ফেলটু জাহাঙ্গীর। এইবার নাকি কি বারে কোন নির্বাচন ওর বাপে জিতেছে, আর বাপ বামপন্থী রাজনীতি করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি করছে, আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, এখন জামাত করে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার হচ্ছে অরিজিনালি কেসকি বান্দির পোলা। তার বাবার সাথে কাজের বল লটর পটর হয়েছিল, পেট হয়েছিল। এটা তো শিবির জামাতের পুরনো অভ্যাস, আপনারা জানেন। নতুন অভ্যাস এখন কয়, এটা তো পুরনো। তারপরে যখন পেট হয় তখন তার মাকে বিয়ে করে সেই পেট থেকে জন্ম নিয়েছে এই শাহরিয়ার। আমি বলছি না যে কারো কোনো মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে তা বলি না, কিন্তু ওর পরিচয়টা দিলাম আর কি। অরিজিনাল কেসকি বান্দির পোলা। জামাত এদেরকে, বিশেষ করে টাকলা ফুয়াদ আর এই শাহরিয়ারকে, দুইটাই ব্যারিস্টার, যদিও দুষ্ট লোকেরা বলে ভুয়া ব্যারিস্টার। একজন লাইভে এসে বলেছে এরা ভুয়া ব্যারিস্টার, তাদের পরিচিত মানুষ চ্যালেঞ্জ করেছে, সেই কথা জবাব দেওয়ার মুরুদ শাহরিয়ারের কুলায় নেই, ছিল ফেকু ব্যারিস্টার। তো এই ব্যারিস্টার জামাতি এদেরকে খোলা ছুট দিয়ে দিয়েছে, মিডিয়া যাতে তাদের কথা শুনে বলে শোনায় সেই ব্যবস্থা করে দিয়েছে। আমাদের আবার মিডিয়াতে ডাকবে না, কারণ আজকাল মুক্তিযুদ্ধের পক্ষে বললে এমনি ডাকবে না, এখন তো আরো ডাকবে না। এই কেসকি বান্দির পোলা শাহরিয়ারটা কে যে তার সারা মিডিয়াতে দেখাইতে হবে, টাকলা ফতটা কে তার সারা মিডিয়ায় দেখাইতে হবে? এটাই হচ্ছে জামাতের ট্যাকটিস, এটা হচ্ছে জামাতের কৌশল। তারা বিভিন্ন শুধু বট বাহিনীতে থাকবে না, কিছু লোক এরকম ছেড়ে দিবে, ওই যে আমাদের দেশে মানা গরু বলে, ওরকম একে ছেড়ে দিয়েছে, যা ইচ্ছা তাই বলবে। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, ৭১-এর বিরুদ্ধে যে সকল কথা সে বলেছে প্রত্যেকটাই তার রাষ্ট্রদ্রোহী বক্তব্য। আর সর্বনিম্ন হচ্ছে যাবজ্জীবন জেল, সর্বনিম্ন সাজা। তো এরা তো ওগুলো বলবেই, কারণ এরা তো আসলে বাংলাদেশের স্বাধীনতা মানে নেই। ৭১-এর এই পরাজিত শক্তি এবং তাদের যে উত্তরসূরি, তারা কোনো দিনই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, ৭১ এগুলোকে মানবে না, মানেনি, মানবেও না। আপনি যত চেষ্টা করেন, এদের মসজিদ নেই, 560টা মসজিদ নেই, এদের জন্য যদি আপনি 560টা মক্কা মদিনা বানায় দেন, তারপরেও এই কেসকি বান্দির পোলারা, জামাতিরা, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, কোচিং সেন্টারের মাস্টার হোক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোক, এরা কোনোদিনই মুক্তিযুদ্ধকে মানবে না, এদের জন্য আপনি যাই করেন না কেন। কারণ এদের ৭১-এ পরাজয়ের বেদনা এরা ভুলতে পারে নাই। তাই এরা ধীরে ধীরে কখনো ধর্মের ছত্রছায়, কখনো ধর্মের ছত্রছায়, ধর্ম সবার ছত্রছায়, কখনো টুপি পরে দাড়ি লাগিয়ে এই আকাম কোকামের লোকগুলো আসবেই। তারা বিভিন্ন ছদ্মবেশে আসবে, কখনো বিএনপির ছদ্মবেশে, কখনো আওয়ামী লীগের ছদ্মবেশেও এরা জামাতিরা আসবে। আর যখন তাদের ছদ্মবেশ প্রয়োজন পড়বে না, তাদের খোলা চোখ থাকে, তখন এইভাবে বলবে যে মুক্তিযুদ্ধ কিসে, তার কি বলেছে এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার জানেন? এই বালিশটার জামাতি বলেছে ৭১ এবং ধর্মনিরপেক্ষতা যারা কথা বলে তারা হলে ভারতের দালাল। তো বামপন্থীরা তো সকলে ধর্মনিরপেক্ষতার কথা অন্তত বলে, তাহলে বামপন্থীরা কি সবই ভারতের দালাল? আমি তো বামপন্থীদের সমালোচনা করলে একেবারে মানে এই বামপন্থীরা দেখে একেবারে সাইদিয়া ধরতে আসে আমাকে। তো এই কেসকি বান্দির পোলা শাহরিয়ার যে বললো যে এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা ছাড়া ভারতের দালাল, কিন্তু এই কেসকি বান্দির পোলা জামাতি বালিশটা শাহরিয়ারকে যদি বলি
তোর মায়ের ভাতার মাদানি আছে না, ওই যে দেওবন্দ মাদ্রাসার মাদানি, সে যে ধর্ম নিরপেক্ষতা চাই সে কি? জামাতেরা কত বড় হিপোক্রেট এবং মুসলমান একই সাথে কত বড় হিপোক্রেট প্রমাণ পেয়ে গেছেন। তো যখন তারা সংখ্যালঘু তখন গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা চাই, কিন্তু যেই না সংখ্যাগরিষ্ঠ তখন 90% মুসলমানের দেশ, 80% মুসলমানের দেশ, 95% মুসলমান, তুমি বেঁকে সরিয়া যাই। এদের ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র চাওয়াটা হলো মিথ্যা, হিপোক্রেসি, ভণ্ডামি। এইবার এই যে কেসকি বান্দিরপোলা শাহরিয়ার বলল যে লালমনিরহাটে সে পাকিস্তানের সীমান্ত রক্ষা আইনা পাহারা দিতে চায় ভারতের সাথে, কেন তোমরা না এত মর্দ? দেখেন এদের কথার সাথে কার কি মিলে। জামাতের নেতা তাহের নাকি ফায়ের একটা আছে, সে কি বলেছিল নাকি গোলাম পাওয়ার মাওয়ার কি এদের নাম, কি বলেছিল জামাতের নেতা যে 50 লক্ষ জেহাদি রেডি আছে, তারা দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে। মিলে গেছে এদের কথা। এরা চাচ্ছে ভারতের আক্রমণ করুক। আবার কেসকি বান্দিরপোলা জামাতি ব্যারিস্টার শাহরিয়ার বলতেছে যে সীমান্তে পাকিস্তানি সৈন্য সে বসাবে। কেন এটা চায় তারা? এটাই বাংলাদেশের, আমি বলি না যে এটা দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে, এটা আবার পূর্ব পাকিস্তান হয়ে গেছে, আপনারা তো মানেন না। একটা স্বাধীন দেশে কিভাবে সে বলে এখন সার্বভৌমত্ব নষ্ট হয় না? এখন আমেরিকা এখানে বেস করলে সার্বভৌমত্ব নষ্ট হয় না? পাকিস্তানকে ডাইকে আনতে চায়, ডাইকে আইনে বসাবে এবং প্রকাশ্যে সেটা বলে, এখন আর সার্বভৌমত্ব নষ্ট হয় না। সে বলেছে এই জামাতি, এটা জামাতিদের মনের কথা যে পাকিস্তান আর চায়নাকে বাংলাদেশে ঘাঁটি করতে দিবে, সীমান্তে বসায় দিবে, এটা হলো তাদের প্ল্যান। এটা তারা প্রকাশ্যে বলে দিয়েছে। চীনকে কেন আনবে? চীন তো নাস্তিক দেশ, কমিউনিস্ট দেশ, চীন তো ধর্মনিরপেক্ষ দেশ। এখন এ জামাতি বেস্টারের ধর্মনিরপেক্ষ নাস্তিক চীন ভালো লাগে, এমনকি মুসলমানদের উষ্টায় সেখানে সটায় ফুটবলের মতো উইগুর মুসলমানদের। তারপরে ওই জামাতি বারিস্টার টাকলা ফুয়াদ শাহরিয়ারদের কোনো সমস্যা হয় না জামাতিদের। চীন তো ওদের আব্বা হয়, ওই নাম নিতে ভয় পায়। চীনকে এনে পাহারা দিবে ভারত সীমান্তে, কি বুঝলেন? কারণ ওই যে 71 তাদের চীন আব্বা পাকিস্তানের পক্ষে ছিল, তারপরে আমেরিকা তাদের জ্যাঠা পাকিস্তানের পক্ষ ছিল, তাই তাদের এত ভালো লাগে। সেই কারণে দেখবেন ইরানে হামলার এত সমালোচনা করছে, আমেরিকার নাম একবার উচ্চারণ করে নাই এই ইসলামী জামাত, এই মর্দে মুজাহিদ জামাত, যারা আল্লাহ সারে কাউকে নাকি ভয় পায় না। কিন্তু আমরা কি দেখলাম? আমেরিকার নাম নিতে ভয় পায়। শুধু তাই না, বাংলাদেশে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প নামে একটা মহিষের নাম, সেটাকে কুরবানি দিতে ভয় পেয়ে গেছে। এরা ডোনাল্ড ট্রাম্পের নামের মহিষেরও এরা ভয় পায়। হিন্দুরা তো গরু পূজা করে, দেবতার আবাসস্থল গোমাতা, কিন্তু এরা দেখেন মহিষ আব্বা বানায় ফেলছে বাংলাদেশের মুসলমানরা। এই মুসলেকা সরকার, বিএনপি, জামাত, হেফাজত, বাবির পোলারা মহিষকে তাদের আব্বা বানায় ফেলাইছে, আব্বা না আল্লাহ বানায় ফেলছে, ভয় পায় এখন তারা কুরবানি দেওয়া আসবে না। যাই হোক, তাহলে কেসকি বান্দিরপোলা কি বলেছে আপনাদের এই শাহরিয়ার কেসকি বান্দিরপোলা কি বলছে একটু শোনাই আপনার। চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে, কারণ পাকিস্তানের হলো এই জামাতিদের মায়ের লাং, আর চীন হলো পাকিস্তানেদের মায়ের ভাতার। এই তাদেরই গোলাম ইবনে গোলাম পয়দা হইলো এই ব্যালিস্টার জাহাঙ্গীরেরা। তারপরে কি বলছে, এই জন্য তারা ওই চুক্তি চায়। চশমা কিনে দেন এসে গেছে না, কিন্তু আর্মিদের যে 2 বেলা মাছ গোস্তের ব্যবস্থা করেছে এটা কিন্তু বললো না। বুঝতে পারছেন তো? যতই খাওয়া নেই মোল্লাদের আর মিলিটারিদের, এরা কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে না। মোল্লা মিলিটারিদের যদি আওয়ামী লীগ শেখ হাসিনা কলিজা খাওয়ায় দেয় ভুনা করে, হৃৎপিণ্ডটা দিয়ে দেয়, নিজের শরীরের রক্তগুলো যদি শরবত বানায় খাওয়ায়, তাও এই জামাতিরা মোল্লা মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগ শেখ হাসিনাকে পছন্দ করবে না, করতে পারে না। জানা গেল জাহেদুর রহমান ফিরেছে, কিন্তু আমরা দেখলাম সে কোনো কিছু বলেনি, সে গোপনে বাড়ি চলে গেছে। এটা কিন্তু একটা জঙ্গিকে কিন্তু ব্যাখ্যা করা যায়। জাহেদের আসলে বয়স কত হবে আমি জানি না, আপনারা জানেন হয়তো 40-45 এরকম। তো জঙ্গির একটা স্বভাব হলো, বিশেষ করে চরমপন্থীদের যারা এই ধরনের ভাড়া খাটে, তাদের স্বভাব হলো এরা হঠকারী। যখন এদের সাহস, এরা উন্মত্তের মতো আচরণ করে, একেবারে গুলি মেরে এদেরকে মেরে ফেলা পর্যন্ত মনে হবে যে এরা থামবে না। আবার যদি কোনো কারণে এরা ভয় পেয়ে যায়, এরা এমনই ভয় পায়, এরা নার্ভাস হয়ে যায়, এদের মাথা তখন আর কাজ করে না।
জাহেদের যদি মাথা কাজ করত তাহলে কিন্তু সে যে পরিমাণ বুদ্ধিমান ছেলে, সে ঢাকা এয়ারপোর্টে বের হয়ে সে এই পথে এত ঘন্টা সে জার্নি করেছে, ওইখানে কিন্তু সে বুঝে শুনে একটা উত্তর, জুৎসই একটা উত্তর তৈরি করতে পারতো, এবং সেটা এসে এয়ারপোর্টে বলে সে যে পুরো তারেক রহমানের সরকারকে যে বেইজ্জত করলো, নিজে তো তার মান সম্মান তো আসলে এই ধরনের চরমপন্থীদের কখনো মান সম্মান থাকে না, কিন্তু একটা সরকারকে যে সে বিব্রত করলো সেটার উপর সে একটা বুদ্ধিদীপ্ত অ্যান্সার দিতে পারতো। আবার কেউ কেউ বলছেন যে তারেক রহমানই তাকে মানা করেছে কোনো কথা যেন বলতে, অর্থাৎ সে যেন কিছু না বলে এয়ারপোর্টে, সেটাও হতে পারে। তারেক রহমান যদি সেটা করেন, আমি বলবো যে প্রধানমন্ত্রী হিসাবে সেটা উনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, কিন্তু জাহেদের জন্য এটা ভালো হয় নাই। তবে আমার মনে হয় জাহেদকে এই সময় ওনার কাজে লাগানো আরো ভালো হতো, যে সে এসে একটা ব্যাখ্যা দিক, কিন্তু সে দেয় নাই। ইতিমধ্যে অনেক ধরনের আপনার ইউটিউবে, ফেসবুকে অনেক ধরনের কথা হচ্ছে। আসলে এরা তো যারা কথা বলছে এরা তো আসলে মূল জিনিসগুলো জানে না, একটা শুনে সেটাকে মানুষের ফ্যান্টাসিকে কিভাবে ফিট করা যায় সেইভাবে যার যার কথা বলছে। তা আমার যারা বন্ধুরা আছেন, যারা এখানে যুক্ত হবেন বা পরে শুনবেন, তাদের যাতে এই ধরনের বিভ্রান্তিমূলক ধারণা না পেতে হয়, তারা যাতে সঠিক ধারণাগুলো পেতে পারেন, সেটাই হলো আসলে এখনকার এই লাইভের উদ্দেশ্য। দেখুন, সবাই বলছে যে জাহেদ যদি একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে সেই ট্রাভেলটা করতো তাহলে কিন্তু আর কোনো সমস্যা ছিল না, জাহেদকে দিল্লিতে ঢুকতে দেয়া হতো, কোনো ঝামেলাই হতো না। এই কথাটার কি আসলে কোনো ভিত্তি আছে? একেবারে কোনো ভিত্তি নাই। দেখুন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট মন্ত্রীদের, প্রতিমন্ত্রী, এমপি, হাই অফিসিয়াল, এদেরকে আমাদের উপমহাদেশে দেয়, ভারতও দেয় একই পদ্ধতি, যে ভারতও এমপিদেরও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেয়, আমরাও দেই, মন্ত্রী প্রতিমন্ত্রীদের। এটা কিন্তু পৃথিবীর সব দেশে দেয় না। আবার পৃথিবীর অনেক দেশ আছে যাদের ডিপ্লোম্যাটরাই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করে না, কারণ ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আসলে মূলত একটা বার্ডেন। যারা এটা ব্যবহার করে তারা এটা নিয়ে জানে, এটা কোনো ধরনের স্বাধীনতা নয়। যাই হোক, সেই স্টোরিতে যাচ্ছি না, আমরা সাবজেক্টে থাকি। ধরুন মানলাম যে জাহেদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নাই, এইটা কোনো একটা সমস্যা হয়েছে, এই সমস্যাটা এয়ারপোর্টে সমাধান করতে 3 থেকে 5 মিনিট দরকার। যদি ভারতের সরকার এইটাকে সমস্যার সমাধান হিসাবে দেখতে চাইতো, তাদের যদি দৃষ্টিভঙ্গি যদি নমনীয় হতো। ঘটনাটা কি ঘটেছে দেখেন, এই ধরনের যখন ভিজিট হয়, আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে জাহেদ একটা স্টার ফেস, কিন্তু ও যেই ঘৃণা এবং একজন সেকুলার এবং সেকুলার হয়েও, নাস্তিক হয়েও সে যেভাবে ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে, তার কিছু কিছু ভিডিও আজকে অনেকে প্রকাশ করেছে, দেখলাম, আমি কিছু দেখলাম, এবং আমারও তো স্মরণে ছিল না আসলে, আমি তো ধারণা, কিন্তু দেখলাম যে এত তীব্র, কটু, এত বিষাক্ত কথা জাহেদ বলতে পারে। মনে করেন যে একজন ভারতীয় যদি একই ধরনের বিষাক্ত কথা বলে বাংলাদেশে আসে, বাংলাদেশের মানুষের হাতে পড়লে বাংলাদেশের মানুষ কিন্তু তাকে, এবং কোনো চরমপন্থীর হাতে এয়ারপোর্টে পড়লেও কিন্তু আইন কানুনের তোয়াক্কা করবে না বাংলাদেশিরা, তাকে কিন্তু রাস্তায় পেলে তো গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। বাংলাদেশিরা যে পরিমাণ ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার সাথে জড়িত, একই ঘৃণা যদি ছড়িয়ে যদি কোনো ভারতীয় যদি বাংলাদেশে আসে, বাংলাদেশিরা ঠিক এই কাজটাই করতো। সেই ক্ষেত্রে ভারত যেটা করেছে এটাকে খুবই মাইল্ড প্রতিক্রিয়া হিসাবে দেখতে হবে। আমি মন্তব্যগুলা দেখছি, আজকে মন্তব্য দেখতে পাচ্ছি। আপনি একজন বলছেন যে আমার মনে হয় শুনতে পাচ্ছেন বা পাচ্ছেন না, এটা আমি সমাধান করতে পারবো না, বাট আমার মনে হয় শোনা যাচ্ছে। আর আমি যখন এটা পরে দিব তখন আমি চেক করব যে শোনা যায় কিনা, পরে টেকনোলজি ঠিক করব। আর কারো যদি প্রশ্ন আমি এখানে পাই সেটার উত্তর দিব।
যেই জায়গায় ছিলাম আর কি, জাহেদের ক্ষেত্রে কি হয়েছিল সেটা আগে জানুন। এইরকম যখন হাই প্রোফাইল ভিজিট হয়, এখন জাহেদ তো একটা স্টার, জাহেদকে তারেক রহমান যেই উচ্চতায় রেখেছেন, যেইভাবে জাহেদকে, আমি বক্তব্যটা শেষ করি পরে উত্তর যাব, কারণ অনেকে আবার বিরক্ত হয়ে যায়, আর আমি তো একটু ডাইভার্স করি, সেগুলা অনেকে আবার আমাকে মানে ধমক টমক দেয় যে এইভাবে করেন ওইভাবে করেন। আমি তো ভাই পেশাদার ওষুধ বিক্রেতা না। আমার কথা হলো যে এই ইস্যুগুলো আপনাদের কাছে ব্যাখ্যা করা, যাতে আপনারা এত কথাবার্তা হচ্ছে এগুলা নিয়ে, সেগুলো থেকে আপনারা আসল ধারণাটা পেতে পারেন বন্ধু হিসাবে বা একই ধরনের মানুষ হিসাবে। সেটা ওই জায়গায় একটু সহ্য করতে হবে। জাহেদকে কিন্তু তারেক রহমান স্টার বানিয়েছে, তাই না? বানিয়েছে না? যে তাকে দিয়ে সরকারের মুখপাত্র বানিয়েছে, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, আরো অনেক দায়িত্ব দিয়েছে। এইরকম স্টার তো দূরে থাকুক, একটা পাতি মন্ত্রী, যে কোনো একটা মন্ত্রী নাম শুনলে বাংলাদেশের দূতাবাসগুলা যেটা করে, এখানেও ঠিকই সেটাই করা হয়েছে। অর্থাৎ যখন এই ভ্রমণের খবরটা দিল্লি হাইকমিশনে পৌঁছেছে, হাইকমিশনের লোকজন এইটা একেবারে যথাযথ আপনার ভাবে একেবারে অতি গুরুত্ব দিয়ে, যা এটাও লিখতে পারে নোট ভারবালে যে জাহেদ বর্তমান মন্ত্রিসভার বা বর্তমান সরকারের অতিশয় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই হিসাবে এই বিষয়টাকে ইম্পর্টেন্স দিবেন। আমরা কিন্তু নোট ভারবালে এগুলো লিখি বাংলাদেশের দূতাবাসগুলো থেকে, সেই রকম লিখেছে। এবং দূতাবাস থেকে যখন নোট ভারবালটা লেখে, তখন কিন্তু জাহেদের পাসপোর্ট নাম্বার ইত্যাদি ইত্যাদি সব ওই নোট ভারবালে লেখা হয়, ভারত গভর্নমেন্টকে জানানোর জন্য যে নোট ভারবাল লেখা হয়েছিল। এগুলো একদম রুটিন কাজ একটা দূতাবাসের জন্য। যখন অফিসিয়ালরা নোট ভারবালটা লেখে, তখনই কিন্তু তারা দেখেছে যে জাহেদের, আমরা যারা দূতাবাসে কাজ করি বা পাসপোর্ট নিয়ে যারা কাজ করেন, তারা একটা পাসপোর্টের নাম্বার দেখেই বলে দিতে পারেন যে এই পাসপোর্টটা একটা অর্ডিনারি পাসপোর্ট কিনা। আসলে আপনারা কখনো অর্ডিনারি পাসপোর্ট বলবেন না। অর্ডিনারি পাসপোর্ট কথাটা হলো যে আপনার এক ধরনের কি বলবো, একটা বর্ণবাদী কথা আর কি। বলবেন ন্যাশনাল পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ন্যাশনাল পাসপোর্ট। বাংলাদেশ সরকার 3 ধরনের পাসপোর্ট ইস্যু করে, আরো কিছু থাকতে পারে, বাট মূলত প্রধান হলো 3 ধরনের পাসপোর্ট বাংলাদেশ সরকার ইস্যু করে। একটা হলো যেটাকে আপনারা অর্ডিনারি পাসপোর্ট বলেন, সেটা অর্থাৎ ন্যাশনাল পাসপোর্ট, সকল নাগরিককে দেয়। আরেকটা হলো অফিসিয়াল পাসপোর্ট। অফিসিয়াল পাসপোর্ট যারা সরকারি চাকরি করে, কিন্তু সচিব না, মন্ত্রী না, এমপি না, কিন্তু অফিসিয়াল অ্যাডিশনাল সেক্রেটারি কিংবা পিয়ন, তাদেরকে দেয়া হয় অফিসিয়াল পাসপোর্ট। আর সমগ্র মানুষের জন্য তো ন্যাশনাল পাসপোর্ট আছেই। আর হলো যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। আমরা তো ডিপ্লোম্যাটিক পাসপোর্টকে মোটামুটি একটা আপনার মানে বাজারে জিনিস করে ফেলেছি। আমরা সবাইকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেই। আমি আজকে খোঁজ নিয়ে দেখলাম যে ভারতও দেয়। ঠিক আছে, ওই দিকে গেলাম না। ওই নোট ভারবালে লেখা হয়েছিল যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আসছে, তার এই পাসপোর্ট নাম্বার এটা। ফলে তারা কিন্তু পাসপোর্ট এবং ওই পাসপোর্ট নাম্বারটা যেই জায়গায় ভারতের যেসব কর্তৃপক্ষের কাছে যাবে, ওরাও কিন্তু ওই পাসপোর্ট নাম্বার দেখে বুঝে ফেলতে পারে যে এটা অর্ডিনারি পাসপোর্ট বা ন্যাশনাল পাসপোর্ট। ফলে ভারতের যদি তারেক রহমান সরকারের প্রতি বর্তমানে যদি সম্প্রীতি থাকতো, এবং যেটা বলা হচ্ছে যে জাহেদের উপর এক ধরনের অ্যালার্ট ছিল, যেহেতু জাহেদ ভারত ঘৃণা প্রচার করত, সেই অ্যালার্ট থাকা সত্ত্বেও তারেক রহমানের সরকারের উপর যেহেতু যদি ভারত সম্প্রীতি দেখাতো, তাহলে তারা অফিসিয়াল পর্যায়ে তারা হাইকমিশনারকেও দরকার নাই, তারা যেই অফিসার এই নোট ভারবাল ইস্যু করে, হেড অফ চান্সারি আছে বা থার্ড সেক্রেটারি, ফার্স্ট সেক্রেটারি, ডেপুটি হাই কমিশনার, ওদেরকে ফোন করতো, করে বলতো যে দেখো এই ব্যক্তির উপর তো অ্যালার্ট আছে, আবার অর্ডিনারি পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতেছে, তোমরা এক কাজ করো, ওকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে ট্রাভেল করতে বলো। এইটাও বলতে পারে যদি এই ধরনের থাকে, বাট আমার মনে হয় যে ওই পর্যায়ে যাওয়ার দরকার নেই। তখন হাই কমিশনার বলতো যে এত দ্রুত তো একটা পাসপোর্ট দেওয়া যায় না, তোমরা এটা একটু সমাধান করো, দেখো। তখন তারা নিজেদের অভ্যন্তরীণ ভাবে কমিউনিকেশন করে, কারণ অ্যালার্ট থাকলে সাধারণত সিকিউরিটি অফিসিয়ালরা অবশ্য তখন আবার কিন্তু প্রধানমন্ত্রীকেও ছাড় দেয় না, ওটা অবশ্য সত্য কথা। কিন্তু সেটা হলো গুন্ডা বদমাশদের ক্ষেত্রে। অর্থাৎ জাহেদ তো কোনো অংশে হচ্ছে ভালো না, কিন্তু
একজন গুন্ডা বদমাশও যখন ওই প্রফেশন ছেড়ে দিয়ে সাময়িকভাবে সরকারে যোগদান করে, সেই সরকারের প্রতি যদি ওই যেই সরকারের সাথে এখন মানে যে সরকারের দেশে সে যাচ্ছে সেই সরকার সমাধান করতে চায়, তারা অফিসিয়ালি কমিউনিকেট করে বলে যে হ্যাঁ এর উপর একটা অ্যালার্ট আছে, আমরা সেটা পরে দেখব। কিন্তু এই যখন মন্ত্রী, তাছাড়া আমরা এখন তারেক রহমানের সাথে সুসম্পর্ক চাচ্ছি, সো এই অ্যালার্টের জিনিসটা ফাংশন করবে না, তাকে স্মুথলি তোমরা ঢুকতে দিবা। এইটা হলো আপনার একটা 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 সলিউশন। বাস্তব ভিত্তিক কথাগুলো আমি বলছি। তারপরে জাহেদ যেই ধরনের স্টার হয়ে গেছে বাংলাদেশে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিমন্ত্রী উপদেষ্টা হলেও বাংলাদেশের সবাই জানে যে ও কিন্তু অনেক মন্ত্রীদের চেয়েও কিন্তু ও চোমরা বা হোমরা একটা। সুতরাং ওর বেলায় তো মানে দূতাবাসের তরফ থেকে কোনো ধরনের নেগলিজেন্স তো প্রশ্নই আসে না। দূতাবাস এখন এতই ভয় পায় বাংলাদেশের সরকারি দূতাবাসগুলা, ওরা আরো অনেক ছোট মানুষ হইলো হাই কমিশনার ওইখানে চলে যাবে। মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলেই আপনার হাই কমিশনার, অনেক সময় সচিব আসলো কিন্তু হাই কমিশনার, রাষ্ট্রদূত, এরা এয়ারপোর্টে চলে যায়। এখানে একটা কথা বলে রাখি, আমাদের দেশের হয়েছে কি, আমাদের দেশের রাজনীতিবিদরা দূতাবাসের বা রাষ্ট্রদূতদের বা দূতাবাসে যারা চাকরি করে, কূটনীতি, প্রতিটা জিনিসটাকে তারা কোন মাপে দেখে জানেন? এয়ারপোর্টে কে কত এফিসিয়েন্সি দেখাতে পারে, এয়ারপোর্টে কোন রাষ্ট্রদূত কত এফিসিয়েন্সি দেখাতে পারে, এইটাই তাদের কাছে মনে করেন যে মাপঝোঁকের বিষয়। মনে করেন এটা বিএনপির লোকজন একটু সচেতন, আওয়ামী লীগের লোকগুলা একটু আমি বলবো যে এই ব্যাপারে তাদেরকে খারাপ কথা বললে মাইন্ড করবেন, এর জন্য বলবো যে তারা একটু বেশি সরল। মনে করেন আওয়ামী লীগের কোনো পররাষ্ট্রমন্ত্রী, তাকে যদি শিবিরের কোনো রাষ্ট্রদূত পায়, এয়ারপোর্টে এমন একটা ট্রিটমেন্ট দিবে আপনার, সে যদি হাঁটতে পারে তার জন্য আপনার হুইল চেয়ার নিয়ে আসবে, হ্যাঁ, সে তাকে এমন জামাতের একটা ছেলে এমন ট্রিটমেন্ট দিবে যে ওই রাষ্ট্রদূত ওই ছেলেটাকে সবার আগে রাষ্ট্রদূত করবে, তাকে 10 বছর 15 বছর সারা প্রধানমন্ত্রীকে বলে বেড়াবে ও সবচেয়ে ভালো একটা অফিসার। যেটা রিয়াজ আমাদের এখন দিল্লিতে ইউনুসের নিয়োগকৃত যে হাই কমিশনার আছে, সে আবার বিএনপি, সে মূলত বিএনপি এবং জামাত, মূলত জামাতপন্থী লোক, মানে বিএনপি জামাত একই সাথে, আবার বলতে পারেন যে জাহেদপন্থীয় লোক। জাহেদও যেমন এক সময় শিবির ছিল, পরবর্তীতে নাস্তিক, মনটা নাস্তিকের কাছে, আবার গানও শুনে, জাহেদি বলছে সে সুমনের গান শুনে, এই টাইপের ছেলে রিয়াজ। মূলত হলো যে পুরোপুরি একটা পাকিস্তানি ছেলে। বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীরাই কিন্তু তাকে এত উপরে তুলেছে, এবং পুরো ফরেন মিনিস্ট্রিতে রিয়াজের কিন্তু ক্লিক আছে। বলতে পারেন রিয়াজ কিন্তু ফরেন মিনিস্ট্রিতে ঢোকার পর থেকে ফরেন মিনিস্ট্রিটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিয়াজ কিন্তু কন্ট্রোল করে। এই কন্ট্রোল করার একটা পদ্ধতি হলো, আমি এখন এয়ারপোর্টে যে ইফিসিয়েন্সি দেখানোর কথা বলছি, যে এয়ারপোর্টে গেলে মানে প্রথমেই গেলেই তাকে কিন্তু আপনার সেবা প্রদান করে, অর্থাৎ তার প্যাসেজটা স্মুথ করে একেবারে, হ্যাঁ, মনে করেন গরম লাগছে, বাতাস ছেড়ে দিল, যা যা করার আছে বুঝছেন, এগুলো করে এরা স্টার হয়। রিয়াজ এমনিতে পারঙ্গম। রিয়াজের মেইন দোষটা হলো সে পুরোপুরি একজন মুক্তিযুদ্ধ পরিপন্থী একটা জামাতের ছেলে, অর্থাৎ আমাদের স্বাধীনতা মানে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের একটা ঘোর বিরোধী মতবাদের ছেলে। কিন্তু ওর আব্বা আবার শেখ হাসিনার নাকি এক প্রিয় সচিব ছিল, কারণ তাকে সাইফুর রহমান সাহেব, বিএনপির মন্ত্রী সাইফুর রহমান সাহেব কোনো এক সময় বহু আগে, খুব সম্ভবত জিয়াউর রহমানের সময় উনি যখন মন্ত্রী হয়েছিলেন স্বল্পকালে, তখন এই রিয়াজ হামিদুল্লাহর আব্বা একটা সিএসপি অফিসার ছিল ঢাকা শহরের। এই লোকটা যখন মুক্তিযুদ্ধ চলে, রিয়াজ হামিদুল্লাহর আব্বা কিন্তু ঢাকা শহরের এডিএম ছিল, অর্থাৎ ঢাকার যে ডিস্ট্রিক্ট কমিশন, সেখানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, এবং একটা বড় রাজাকার বলতে পারেন। কিন্তু এই ধরনের বড় অনেক রাজাকার কিন্তু শেখ হাসিনা সরকারের সময় বড় বড় চাকরি করেছে। রিয়াজের আব্বা, আমি যেটা শুনেছি, সাইফুর রহমান একটা ধমক দিয়েছিল, দিয়ে ওএসডি করেছিল কোনো এক সময়, সেইটাকে বিক্রি করে সে শেখ হাসিনার দলে ঢুকে গেছে। রিয়াজও ওইটা বিক্রি করে, এবং রিয়াজকে আওয়ামী লীগের মন্ত্রীরা রিয়াজকে পৃথিবীর সেরা কূটনীতিক হিসাবে সবাই কিন্তু পরিচয় করিয়ে দেয়। রিয়াজ ওগুলা ভালোভাবে ক্যাপিটালাইজ করেছে, এবং রিয়াজ হামিদুল্লাহ যেই দিন থেকে ফরেন সার্ভিসে ঢুকেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি জানি না,
কিন্তু এই যে আমাদের বিএনপি আওয়ামী লীগের সব সরকার মনে করেন যে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত, 5ই আগস্টের পরের কথা আমি জানি না, 5ই আগস্টের পরে আমি নিজেই তো একটু আর আমি আসলে এগুলো খোঁজ রাখি না, কিন্তু এটা একেবারে অবভিয়াস, ফরেন সার্ভিসে সবাই জানে রিয়াজ কিন্তু ফরেন মিনিস্ট্রি চালাইতো। সেইখানে বিএনপির মন্ত্রী আসুক, আওয়ামী লীগের মন্ত্রী আসুক, কোনো কিছু ম্যাটার করে না, রিয়াজ ইজ দ্য ম্যাটার। ফরেন সার্ভিসে রিয়াজের বিশাল ক্লিক, রিয়াজ স্যার যেটা বলে সেটাই ফরেন সার্ভিসের অভিধানে লেখা আছে। এই ধরনের এই রিয়াজের এক অন্যতম কৌশল হলো এয়ারপোর্টে কেউ যদি যায় তাকে কবজা করা, তাকে প্রচন্ড সেবা প্রদান করা। তাহলে বোঝেন কোন হাই কমিশনার এখন দিল্লিতে, সেই হাই কমিশনার ওই যে জুলকারনায়ন শাহের মায়ের অনেকে অনেক ধরনের তর্ক তুলছে যে তাদের গাফিলতি আছে, এইটা আছে সেটা আছে, এগুলো প্রত্যেকটা জিনিস বোগাস। এটা যদি এমন হয় যে তারেক রহমানেরই সিদ্ধান্ত যে জাহেদকে একটা শিক্ষা দাও, তাহলে রিয়াজ হয়তো এটা করবে। এছাড়া আমি মনে করি না যে এটা খলিলের সাহস আছে কিংবা রিয়াজের তো এই সাহস, রিয়াজের তো প্রশ্নই আসে না। রিয়াজ তো সবসময় এস্টাবলিশমেন্টের লোকজনকে আপনার এইভাবে খুশি করে। সুতরাং যে জিনিসটা বলা হচ্ছে যে পাসপোর্ট ছিল না বা দূতাবাসের গাফিলতিতে জাহেদের এটা হয়েছে, এটা একেবারে বোগাস কথা, এর কোনো বেসিস নাই। আসলে ইন্ডিয়ানরা জাহেদকে একটা শিক্ষা দিতে চেয়েছে। এখন শিক্ষাটা কি তারা হুইমজেকিলি দিল, সেটাই হবে হয়তোবা, কিন্তু তারা তো আপনার কনসিস্টেন্ট কিন্তু ইন্ডিয়ান বিহেভিয়ারও নাই। আপনি মনে করেন একই রকম ভারতকে গালিগালাজ করে সার্জিস তো ঘুরে এসেছে ভারত থেকে, আমরা তো কোনো কিছু দেখি নাই, তাই না? জামাই আদরই পেয়েছে সে বিভিন্ন জায়গায়। তো এখন হ্যাঁ হতে পারে যে সার্জিস যেহেতু সরকারি মন্ত্রী না, এটা আবার ভারতীয়রা করতে পারে যে সার্জিস তো অত গুরুত্বপূর্ণ না, কিন্তু আসলে তো ভারতীয়দেরও আবার দে আর নট ওয়েল ইনফর্মড, বলে না যে রয়ে ছেড়ে গেছে বাংলাদেশ। আমি দেখি যে ভারতীয়রা এখানে খুবই মানে রুটিন কাজ করে আর কি, কাজে প্রচুর অবহেলা ওদের, তাদের কোনো ধরনের আপনার তাদের বিহেভিয়ারে মনে হয় না যে তারা বাংলাদেশ সম্পর্কে ওয়েল ইনফর্মড। ফলে সার্জিস তো বাংলাদেশে টু সাম এক্সটেন্ট জাহিদের চেয়েও বড় স্টার। তারা যদি মনে করে যে একটা স্টারকে শিক্ষা দিবে, ভারত ঘৃণা প্রচারক হিসাবে সার্জিসকে দিতে পারতো। আচ্ছা, সেটা না দিয়ে জাহেদ হয়তো মন্ত্রী ছিল, জাহেদকে দিয়েছে, এইটা একটা হতে পারে। তবে মূল বিষয় কোনোভাবেই পাসপোর্ট সংক্রান্ত যে কথাগুলো বলা হচ্ছে যে পাসপোর্ট হয়ে মানে ও একটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে গেলে তার এটা হয়ে যেত ওইটা হয়ে যেত, এইটার কোনো বেসিস নাই। এই জায়গায় বোধহয় আর ব্যাখ্যা করার দরকার নাই। আর একটা জিনিস হলো যে তাহলে ভারতীয়রা এই কাজটা কেন করলো? আচ্ছা দেখি কোনো প্রশ্ন এখানে আছে কিনা। একজন বলছেন যে জাহেদ এয়ারপোর্টে রুট ব্যবহার করতে পারে, কিন্তু যখন একজন মন্ত্রী রুট ব্যবহার করে, রুট হয় এয়ারপোর্টে, সেটা হলো যে ওই এয়ারপোর্টের লোকজন যখন জেনে যায়, ওরা অনেক ওয়েল ট্রেন্ড। হ্যাঁ, আপনি সাধারণ একজন মানুষ রুড হলে যেভাবে আচরণ করবে, একজন মন্ত্রী রুড হয়ে গেলে আপনার এয়ারপোর্টের অফিসিয়ালরা ওইটা ওরা থেমে যাবে, ওরা ভদ্র হয়ে যাবে। জাহেদ তো রুড ছিলই, জাহেদ তো বোঝা যায় কি ধরনের ক্রুড না একটা ছেলে। রিয়াজ হামিদুল্লাহ কিন্তু ক্রুড। আমি 2013 সালে 2013 বা 12 সালে আমি মালদ্বীপে 1 মাস ছিলাম সার্ক সামিট আয়োজন করার জন্য। রিয়াজ হামিদুল্লাহ তখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল ঢাকায়, সেও ওই এটার সাথে জড়িত। রিয়াজ হামিদুল্লাহ বহুদিন সার্ক সেক্রেটারিয়েটে ইও ছিল, কি বলে, ডাইরেক্টর ছিল। দেখেন এই যে রিয়াজের সাথে আওয়ামী লীগের প্রতিটা মন্ত্রী মনে করেন যে আব্বা ডাকে রিয়াজকে, আমি কিন্তু কোনো খাতির করি নাই। অথচ রিয়াজের সাথে না আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ফরেন মিনিস্ট্রিতে। আমি এদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি শুধু আদর্শিক কারণে। যখন থেকে আমি দেখেছি যে রিয়াজ একজন জামাত, একজন বাংলাদেশ বিরোধী, আমি কিন্তু সম্পর্কটা ছিন্ন করেছি। এবং এত কথা রিয়াজ সম্পর্কে কেন বলছি, সে যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের হতো আমি তো এত কথা বলতাম না, লুকাইতাম। কিন্তু আমাদের আওয়ামী লীগের লোকগুলা না কলা মূলা ইত্যাদির লোভে কিন্তু এই জিনিসগুলো ছাড়তে পারে না। অর্থাৎ তারা খোঁজ করেই বাইর করতে পারে না যে আসলে আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিপদের মধ্যে তারা রাষ্ট্র চালায়, সেখানে যে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন তাদের দরকার, এই 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 অনুভবটা কিন্তু আমাদের মন্ত্রীদের হয় না।
এই রিয়াজকে আমি দেখেছি, সে অলমোস্ট মালদ্বীপে একটা ছেলেকে মারতে গিয়েছিল ওই সময়। মানে ওরা কিন্তু মানে ধৈর্য ধরে আয়োজন করছিল, ছোট দেশ, বড় বড় আয়োজনে তো একটু ভুল ভ্রান্তি হয়। রিয়াজ কিন্তু অলমোস্ট মারতে গেছে একটা ছেলেকে, আর এত দুর্ব্যবহার করেছিল আমার চোখের সামনে। সেটি তখনই আমি বুঝেছি যে আসলে জঙ্গি জঙ্গি, ওরা কখনো ভদ্রতা শিখে না। আবার রিয়াজকে দেখলে আপনি বুঝবেন না। আপনি কি মুজাহিদকে বা ফুয়াদ, যে ব্যারিস্টার ফুয়াদ আছে, ও যখন ভদ্র হয়, ভদ্রভাবে আপনার সাথে কথা বলে, আপনি ধরতে পারবেন যে এই ফুয়াদ কিন্তু মানুষ কিন্তু জবাই করে দিতে পারবে একদম আপনার। আপনি যদি উপযুক্ত সময়ে ওর হাতে ছুরি দেন আর বলেন যে এটা নাস্তিক, ও কিন্তু জবাই করে ফেলবে। ফুয়াদ বা জাহেদ করতে পারবে কিনা আমি জানি না, জাহেদ তো নাস্তিক, সে তো অন্য কারণে। মানে জাহেদের হিন্দু ঘৃণা এবং ভারত ঘৃণাটা কিন্তু হলো যে পুরাপুরি একটা, আমি বলবো যে এটা ব্যবসায়িক হতে পারে, কিংবা ওই যে পাকিস্তান পন্থা থেকে হতে পারে, সেই ব্যাখ্যা যাচ্ছি না। রুড আচরণের কারণে এয়ারপোর্টের অফিসিয়ালরা এগুলো বোঝে, তারা মন্ত্রী টন্ত্রী দেখলে, মন্ত্রী বা রাষ্ট্রদূতেরা অনেক পাগলামি করে, আমাদের অনেক রাষ্ট্রদূত, অনেক মন্ত্রী এয়ারপোর্টে উন্মাদের মতো আচরণ করে। এরা এত অসভ্য, আপনাদের কল্পনাতেও নাই। আমি কত অসভ্যতার গল্প জানি, ভবিষ্যতে হয়তো করব, আজকে করছি না। আমি মূলত এসছি যে আসলে জাহেদকে ইন্ডিয়ানরা এইটা করলো কেন, এইটা হলো যে আমার একটা এই প্রশ্নটার উত্তর দেই। দেখুন, এইটা জাহেদকে ব্যক্তিগতভাবে অপমান করার জন্য করেছে, এইটা যেমন আমরা বাজারে শুনতে পাচ্ছি, আবার তারেক রহমানের সরকারকে একটা সিগন্যাল দিচ্ছে, এইটাও আমরা শুনতে পাচ্ছি। আর ভারতীয়রা হুইমজেকেলি অনেক কিছু করে, ভারতের হোমওয়ার্ক খুবই দুর্বল। আমরা যারা ফরেন সার্ভিস করেছি, বা আমার মতো যারা অবজারভেন্ট, যারা শুধু পেছন থেকে জিনিস অবজার্ভ করে, তারা এগুলো বলতে পারবে, অনেক চাকরি করেও বলতে পারবে না। তো এটা হুইমসিক্যাল হতে পারে, এটা জাহেদকে অপমান করার জন্য হতে পারে, আবার এটা তারেক রহমানের সরকারকে একটা বার্তা দিতে পারে। যে বার্তাটা কি, যে ভারত, বার্তাটা হলো যে তোমাদের সাথে সম্পর্কটা যেভাবে আমরা শুরু করেছিলাম, আমি বারবার বলেছি, ভারত যেভাবে তারেক রহমানের সাথে সম্পর্ক শুরু করেছে, যে আহ্লাদের পর্যায়ে গিয়ে, সেটাও কিন্তু ভারত যে একটা সুপার পাওয়ার, নিজেকে সুপার পাওয়ার হিসাবে দাবি করে, সে একটা সুপার পাওয়ার বা রিজিওনাল পাওয়ার তো দাবি করে। ভারতের বিভিন্ন অ্যানালিস্ট আমাদের কাছে এসে বলে না যে আমরা একটা রিজিওনাল পাওয়ার, সেটাও কিন্তু একটা রিজিওনাল পাওয়ারের জন্য বেমানান ছিল, যেভাবে তারেক রহমানকে ইনগ্রেশিয়েটিং করেছে এসে। আবার এখন যদি বার্তা দিতে চায়, কঠোর বার্তা, তাহলে এটার হয়তো কোনো মিনিং আছে। কিন্তু আবার যদি এটা জাহেদকে শায়েস্তা করার জন্য ইত্যাদি করে, সেটাও ভারতের তরফ থেকে ইম্যাচুরিটি। কিন্তু বিষয়টা হলো যে ভারত করেছে। আরেকটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আমরা যেমন ভারতের প্রতি প্রচন্ড অবসেসড সবকিছু নিয়ে। আমার এখানে একটা ফিজিওথেরাপিস্ট আছে, গুজরাটের একটা মেয়ে, বয়স তার 23, আমার মেয়ের বয়সী। সে মেয়েটা 1 বছর 1.5 বছরের মাথায় কিন্তু এই দেশে এসে গাড়ি কিনে ফেলেছে। সে ফিজিওথেরাপি করে 10 মাসের একটা কোর্স করে, যেটা খুব কঠিন কানাডাতে করা। সে এত স্মার্ট একটা মেয়ে, সে সেটা করে ফেলেছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি, মানে সে শেখ হাসিনার নাম জানে না, সে বঙ্গবন্ধুর নাম জানে না, তারেক রহমান, খালেদা জিয়ার নাম তো প্রশ্নই আসে না। গুজরাটের আহমেদাবাদ শহরের মেয়ে। আহমেদাবাদ হলো অলমোস্ট ঢাকা শহরের মতো জনসংখ্যা, যে এটা একটা মেগা সিটি বলতে পারেন। সেই শহরের একটা শিক্ষিত মেয়ে যে কানাডাতে এসে প্রতিষ্ঠিত হতে পারে অল্প সময়, সে কিন্তু বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না। আবার আপনি দেখেন, আমাদের দেশে জঙ্গিদের কল্যাণে বা আমাদের বিদেশিদের প্রতি অবসেশনের কল্যাণে হোক, আমার তো মনে হয় ইন্টারমিডিয়েটে পড়ে বা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই মেয়েটা গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে ফিজিওথেরাপির কোর্স কমপ্লিট করেছে। বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমন ছেলে মেয়ে একটাও কি পাওয়া যাবে যে নতুন হাই কমিশনার হয়েছে বাংলাদেশে, দীনেশ ত্রিবেদীর নাম জানে না? অর্থাৎ আমাদের কিন্তু, আমরা যে ভারতের সাথে ওই যে চরমপন্থীরা যেভাবে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা যেভাবে সারাদিন আপনার চিৎকার করে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবো, সমান আমরা, আসলে সমান হতে হলে হয় কি, মাইন্ডসেটেরও একটা শিফট লাগে, ম্যাচুরিটি যদি আপনাকে অর্জন করতে হয়। সেই মাইন্ডসেটের শিফটিং হলো যে এই যে ভারত কিন্তু তাদের আবার ওই দিক থেকে তারা রিজিওনাল পাওয়ার হিসাবে ঠিক আছে, তাদের বেশিরভাগ মানুষ বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে এগুলা নিয়ে খুব একটা কনসার্ন না।
আমরা কিন্তু আবার শিশু থেকে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, আমাদের কিন্তু ফুল অবসেশন হলো ভারত এবং ভারত। এটাও একটা কারণ আছে। তবে জাহেদুর রহমানকে যেটা করেছে এটা কয়েকটা কারণ হতে পারে, আমি শুধু ব্যাখ্যা করতে পারি। এটা যদি তারেক রহমানের সরকারকে মেসেজ দেওয়ার জন্য করে থাকে, এইটা হলো ভারতের পক্ষ থেকে একটা ম্যাচিওর কাজ। আর যদি এটা জাহেদুর রহমানকে শিক্ষা দেওয়ার জন্য করা হয়ে থাকে, এটা হলো একটা ইম্যাচিওর কাজ। আর যদি এটা যেগুলা বলা হচ্ছে টেকনিক্যাল কারণে হয়েছে, যে পাসপোর্ট ছিল না এই সেই, ওগুলা হলো বেসলেস, এগুলা কোনো যুক্তিতেই আপনার টেকে না আর কি। আজকে এই পর্যন্ত, দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা। ভবিষ্যতে আমি আর একটু ভালো করে করব, প্রশ্নের উত্তর দিব। না, গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নাই এই পর্যন্ত। আশা করি এই সংক্রান্ত যেসব গুজব হচ্ছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে, সেটার আপনারা জবাব পেয়েছেন। আমি তারেক রহমানেরকে আবারও অনুরোধ করব, দেখুন আপনি 24-এর জঙ্গি কোয়ালিশনের হিসাবে এসছেন, ঠিক আছে, কিন্তু আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি যদি সত্যি আপনার সরকারের ভালো চান, সরকারের ভালো বলতে হয় যে ভারতের চোখে চোখ রাখা বা আপনি ভারতের সাথে যুদ্ধ করবেন পারবেন, ওইটা না, আমি ওই দিকে যাচ্ছি না, মানে জঙ্গি থিওরিতে যাচ্ছি না। একটা ম্যাচিওর কমন সেন্স পলিসি হিসাবে আপনার উচিত নয়, জাহেদ যেভাবে ভারত বিদ্বেষ প্রচার করতো বাংলাদেশে, সেই ভারত বিদ্বেষ প্রচার আপনার অবশ্যই কাজে লেগেছে, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তারপরও যারা এইভাবে আপনার নেকেডলি একেবারে একটা জন্তু জানোয়ারের মতো যারা ভারত বিদ্বেষ প্রচার করত, ওদেরকে আপনি মন্ত্রিসভায় রাখবেন না। আপনার প্রয়োজন হলে ওকে টাকা দিন, ও যদি যেটা চায় ওকে আবার ইউটিউবে বসিয়ে দিন, ও তো এই ব্যাপারে পারঙ্গম। আপনার সরকারের যদি ভারত বিরোধিতা কাজ হয় সেখানে, কিন্তু সরকারে রাখবেন না, এটা খুবই লজ্জাজনক বিষয়। আর জাহেদ তো বোঝাই গেল যে পরিপূর্ণভাবেই ম্যাচিওর, ওর মধ্যে কোনো ম্যাচিউরিটি নাই। ও আরো কিছু কথা আসলে প্রসঙ্গক্রমে মনে আসলো, দেখুন বিভিন্ন এই যে জাহেদ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এসে কিন্তু 6 ঘন্টাও বসে থাকতো সমস্যা সমাধানের জন্য, এবং আমরা যেটা শুনি যে ওকে নাকি ঢুকতে দিয়েছিল, 6 ঘন্টা বসে থেকেও কিন্তু সে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকে যেত, কিংবা জার্মানিতে ঢুকে যেত, বা ইটালিতে, স্পেনে, ইউরোপের মনে করেন যে সুইজারল্যান্ডেও ঢুকে যেত, ম্যাসিডোনিয়াও ঢুকে যেত, এমনকি মনে করেন যে আরো দুর্বল দেশ সাইপ্রাসেও কিন্তু 6 ঘন্টা বসে থেকেও সে কিন্তু ভেতরে ঢুকে যেত। ভারতে দেখে সে কিন্তু আবার ফিরে চলে আসছে, ওইখানে কিন্তু আবার সে এখন আবার ভারত থেকে কেউ কেউ বলছে যে ভারতই তাকে এখন স্টার বানিয়ে দিয়েছে, মানে এখন যদি সে জঙ্গিবাদী রাজনীতি করে, স্টার হিসাবে তাকে প্রচারও করছে, ওই যে জুলকার নায়ান সাহেব এরা তাকে স্টার হিসাবে প্রচারও করছে যে না, সাহসের কাজ করেছে, চোখে চোখ রেখে চলে এসছে। তো এখানে দেখেন জটিল অবস্থা আমাদের, মানে দুই তরফে আছে। আমাদের তরফ থেকে আমরা তো ম্যাচিওর রাষ্ট্র হিসাবে গঠিতই হতে পারিনি, আমরা আলোকিত মানুষ তৈরি করতে পারিনি, শিক্ষিত মানুষ তৈরি করতে পারিনি। ভারতে যে খুব ম্যাচিওর রাষ্ট্র হয়েছে, তাদের কিছু কাজে ম্যাচুরিটি আছে, কিছু কাজে কিন্তু ম্যাচুরিটি নাই। আর বাংলাদেশের আমাদের মুক্তিযুদ্ধ বিপক্ষের যে যারা আছে, এরা তো সবকিছু আপনার জঙ্গিবাদের প্রিজম দিয়ে দেখে, ওদের জন্য এটা ডাবল সমস্যা। তবে যে সমস্যাই হোক, এটা যদি সম্প্রীতি, দুই সরকারের মধ্যে যদি সম্প্রীতি থাকে বা ওয়ার্কিং রিলেশনশিপ থাকে, জাহেদের নিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু এয়ারপোর্টে ঘটার কথা না, কোনোভাবেই কথা না, এটা একেবারেই সমাধানযোগ্য একটা জিনিস ছিল। ফলে এতগুলো সম্ভাবনার মধ্যে তারেক রহমানের সরকারকে মেসেজ দেওয়ার সম্ভাবনাটাই হলো যে আপনার সবচেয়ে বেশি যৌক্তিক আর কি, যা কিছু সিদ্ধান্ত আসে। ধন্যবাদ আপনাদের, পরবর্তী লাইভে দেখা হবে।